প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৯, গল্প প্রচার। এখন শুরু করছি তৃতীয় অংশ। ১১। কি ভাবছো কিশোর? পরদিন সকালে নাস্তার টেবিলে বসে জিজ্ঞেস করলেন ওয়ার্ডেন। খাচ্ছে না কিশোর, বসে বসে ভাবছে। ঠান্ডা হয়ে যাচ্ছে কফি। মুসা আর রবিনের সঙ্গে এতক্ষণ কথা বলেছেন তিনি, তাদের আলোচনায় যোগ দেয়নি সে। মুখ তুলে হাসল কিশোর। আ বলবে আমাকে? দ্বিধা করল কিশোর। ইয়ে, আপনার বন্ধু জজ নির্মল পান্ডা। খুব বিশ্বাস করেন তাকে, না? করি, স্বীকার করলেন টমসন। যখন তখন অযাচিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমার অনেক উপকার করেছে। এই তো গত পরশুই তো আমার প্রাণ বাঁচালো, তোমরা দেখেছ। উনি বলতে গিয়ে কিশোরের চোখের দিকে চেয়ে থেমে গেল রবিন। আরেকটু হলেই বলে ফেলেছিল, বাঁচাননি, বরং আমরা না থাকলে খুন করতেন। আর একটা ব্যাপারে আমাদের খুব মিল, বলে চললেন ওয়ার্ডেন। প্রচার। আমিও ওদের দেখতে পারি না, সেও পারে না। ওকে না পেলে যে কি করতাম। আমি ওদেরকে ধরতে পারি, কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। শাস্তি দেয় নির্মল। সে ওদেরকে ফাইন করে জেলে পাঠায়। পোচিংয়ের বিরুদ্ধে আইন খুব কড়া, কঠিন শাস্তি হয়, অনেক দিন জেল। শাস্তি দেন তো ঠিক মতো? বলে তো দেয়। আর বলে যখন নিশ্চয় দেয়। বিচারের সময় কখনো কোর্টে ছিলেন? না, এত বেশি ব্যস্ত থাকি, যেতে পারিনি। তবে আমার যাওয়ার দরকার নেই। আমার কাজ আমি করি, ওর কাজ ও। ডিম ভাজার প্লেটটা টেনে নিল কিশোর। নীরবে খেলো কয়েক মিনিট। হঠাৎ বলল, ভেরি ইন্টারেস্টিং। জজ সাহেবের কথা বলছি, ভারী মজার মানুষ। তার কাজ দেখতে খুব ইচ্ছে হচ্ছে। আজ অনেক লোকের বিচার করবেন, গিয়ে দেখতে পারবো? আমি যেতে পারবো না, মাথা নাড়লেন টমসন। তবে ইচ্ছে করলে তোমরা যেতে পারো, কিন্তু যাবে কিভাবে? যেতে আসতে প্রায় 250 মাইল, পথ খুব খারাপ। এখানে আমি ছাড়া এখন আর কেউ নেই যে গাড়ি চালাতে জানে, নিয়ে যাবে তোমাদেরকে। একটা কাজ করলে অবশ্য পারো, মুসা বেশ ভালো পাইলট। সেদিন স্টারটাকে যেভাবে সামলেছে শুনলাম, প্লেন নিয়ে যেতে পারো। বসো, আসছি। ডেস্ক থেকে একটা ম্যাপ বের করে নিয়ে এলেন তিনি। এই যে মোম্বাসা, আর এখানে আমাদের লজ। জানো নিশ্চয়, শহরটা গড়ে উঠেছে একটা দ্বীপের উপর। মেনল্যান্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কজওয়ের সাহায্যে। এখানটায় হলো ল্যান্ডিং ফিল্ড। পেন্সিল দিয়ে একটা গোল দাগ দিলেন টমসন। ফেলেন রেখে ট্যাক্সি নিয়ে আদালতে যেতে চলে যেও। এখানটায় আদালত। আরেকটা চিহ্ন আঁকলেন তিনি। লাইসেন্স লাগবে না? রবিন জিজ্ঞেস করল। মুসার তো প্লেন চালানোর লাইসেন্স নেই। বলে দেব শিক্ষানবিশ। একটা চিঠি লিখে দেব। এয়ারপোর্টের ম্যানেজারকে দেখিও, অসুবিধে হবে না। মুসার দিকে ফিরলেন ওয়ার্ডেন। চলো, আরো প্র্যাকটিস করে নাও। এয়ার স্ট্রিপে এসে প্রথমে বিমানটায় তেল ভরলেন তিনি। 2 দানার ট্যাঙ্ক তো বোঝাই করলেনই, পেছনের এমার্জেন্সি ট্যাঙ্কও ভরে দিলেন। বিমানের ভেতরে একটা হ্যান্ডপাম্প দেখালেন 3 গোয়েন্দাকে। প্রয়োজন হলে ওই পাম্পের সাহায্যে পেছনের ট্যাঙ্ক থেকে ডানায় তেল সরিয়ে আনা যায়। ককপিটের যন্ত্রপাতিতে লেখা জার্মান শব্দগুলো পড়ে পড়ে বুঝিয়ে দিলেন কোনটা কোন যন্ত্র, কিভাবে কাজ করে। যাও, উড়ে এসো খানিকক্ষণ, মুসাকে বললেন তিনি। ওঠা আর নামাটাই আসল, ভালো মতো প্র্যাকটিস দরকার। পাইলটের সিটে উঠে বসল মুসা। রবিন আর কিশোরকে মানা করলো, তোমরা এখন না, আগে আমি দেখে আসি উড়ে। কেন, আমাদের নিয়ে প্র্যাকটিস হবে না? রবিন বলল, হবে,
ঝকঝকে সাদা দাঁত বের করে হাসলো মুসা। তবে অ্যাক্সিডেন্ট করে মরলে আমি বরং একাই মরি। তিনজন একসাথে মরে লাভ কি? কি বলো কিশোর মিয়া? তুমি যেমন একা বুদ্ধির প্র্যাকটিস করো, আমিও এখন ফ্লাইং প্র্যাকটিস করি নাকি? সুযোগ পেয়ে খুব একহাত নিচ্ছে তাকে মুসা। বুঝে মুখ বুঝে বুঝে মুখ গোমরা করে সরে এলো কিশোর। রবিন তর্ক করতে লাগলো। মুসা ঠিকই বলেছে, পক্ষ নিলেন ওয়ার্ডেন। মরবে না ও, হাসলেন তিনি। অপরিচিত একটা মেশিনকে যেভাবে সামলেছে শুনে অবাকই লেগেছে আমার। একেবারে জাত বৈমানিক। ভবিষ্যতে ভালো পাইলট হবে। তাহলে আর আমাদের যেতে অসুবিধে কি? ফস করে বলল রবিন। তবু তার কথা কানে তুললেন না টমসন। ঝুঁকি নিয়ে লাভ নেই, অ্যাক্সিডেন্টের কথা কিছু বলা যায় না। কিশোর আর রবিনের দিকে চেয়ে আবার হাসলেন। একজন জাত বৈমানিকের সঙ্গে সঙ্গে হাত পা ভেঙে অকেজো হয়ে থাকুক একজন জাত গোয়েন্দা আর একজন জাত গবেষক, তাও চাই না। হাসি ফুটল গোয়েন্দা প্রধান আর নথি গবেষকের মুখে। তাহলে আসি। হাত তুলে বিদায়ী ভঙ্গিতে সালাম জানালো মুসা। করুণ করে তোলার চেষ্টা করলো মুখটাকে, কিন্তু অভিনেতা নয় সে। হাসি ঢাকতে পারল না। 5 মিনিটের মধ্যেই ফিরে আসব, যদি ভুলভাল বোতাম টিপে না বসি। উইন্ড সকের দিকে তাকালো সে। সামনের বড় বড় গাছগুলোর দিকে চেয়ে দমে গেল। সময় মতো উড়াল দিতে পারবে ওগুলোর মাথার উপর দিয়ে? পারবে পারবে, নিজেকে বোঝালো সে। মন শক্ত করে স্টার্ট দিল ইঞ্জিন। বুস্টার পাম্প পরীক্ষা করে দেখল। তারপর অপেক্ষা করতে লাগলো ওয়েল টেম্পারেচার বাড়ার জন্যে। থ্রটল দিতেই ট্যাক্সিং করে চলল প্লেন। গতি বাড়তে চাইছে না। দাঁতে দাঁত চেপে রেখেছে মুসা, যেন তাতেই শক্তি পাবে ইঞ্জিন। আফসোস করছে, ইস, ঘাসের না হয়ে যদি আসফল্টে বাঁধানো হতো স্ট্রিপটা। দুলছে প্লেন, ঝাঁকুনি খাচ্ছে, তবে গতি বাড়ছে দ্রুত। কন্ট্রোলে নড়াচড়া করছে মুসার হাত। ঘাসের উপর ভেসে উঠল প্লেন। তীব্র গতিতে ধেয়ে আসছে বড় বড় গাছগুলো। আড়াআড়ি বইছে বাতাস, ঠেলে নিয়ে যেতে চাইছে ডানে। প্লেনটা ছোট, ডানার দৈর্ঘ্য মাত্র 39 ফুট, অথচ এটার তুলনায়ও এয়ার স্ট্রিপটা সরু। প্লেন একটু এদিক ওদিক সরলেই বিপদ, লেগে যাবে গাছের সঙ্গে। শেষ মুহূর্তে ঝটকা দিয়ে নাক অনেকখানি উঁচু করে ফেলল বিমান। উড়ে বেরিয়ে গেল গাছের মাথার সামান্য উপর দিয়ে। হাঁপ ছেড়ে বাঁচল কিশোর বৈমানিক। আনমনেই হাসলো দাঁত বের করে। ধীরে ধীরে শান্ত হয়ে এলো সাউ। গাছপালার উপরে কিছুক্ষণ চক্কর দিয়ে বেড়ালো মুসা। সা করে উড়ে গেল দুই বন্ধু আর ওয়ার্ডেনের মাথার উপর দিয়ে। ওরা হা করে তাকিয়ে আছে উপর দিকে। হাত নাড়ল সে। হয়ে গেছে, ওড়াটা কোনো কঠিন ব্যাপার নয়। এবার নিরাপদে নামতে পারলেই ব্যাস। পরশু জানলো না স্টার্কের ব্রেক কোথায়, আজ জানে। গাছ পেরিয়ে এসে নাক নামিয়ে দিল বিমানের। ঝরা পাতার মতো যেন ঝরে পড়তে লাগলো বিমানটা। অন্তত তার তাই মনে হলো। ঘাস ছিল চাকা, ব্রেক চাপল সে। ঝাঁকুনি এড়াতে পারল না। এই নিয়ে যতবার ল্যান্ড করেছে সে, যত প্লেন, কোনোটাই মসৃণভাবে নামতে পারেনি। তার মানে ওই কাজটাই বেশি কঠিন। দক্ষ পাইলটের বাহাদুরি ওখানটায়। ট্যাক্সিং করে আগের জায়গায় এসে থামলো বিমান। ব্যাবল খুলে বেরিয়ে এলো মুসা। চমৎকার, প্রশংসা করলেন টমসন। সত্যি খুব ভালো উঠতে পারবে তুমি। থ্যাংক ইউ স্যার। মোম্বাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে প্লেনে চলল 3 গোয়েন্দা। এবার আর বিমান ওড়াতে কোনো অসুবিধা হলো না মুসার। 6,000 ফুট উপর দিয়ে টিসাবো নদী বরাবর এগিয়ে চলল পূব মুখ। টিসাবো রেল স্টেশন পেরিয়ে ডানে মোড় নিল। ম্যাপ দেখে দেখে বলে দিচ্ছে কিশোর।
কোন দিকে যেতে হবে। নিচে এক পাশে লাল সড়ক, আরেক পাশে রেল লাইন। এই সেই জায়গা। জ্ঞানকোষের পাতা খুলল যেন রবিন। অনেক রক্ত লেগে আছে ওই রেল লাইনে। অনেক বছর আগের কথা। খবরের কাগজের পাতা খুললেই নাকি তখন দেখা যেত সেই রোমাঞ্চকর হেডলাইন। আবার আঘাত হেনেছে টিসাবোর মানুষকেকো। ভয়ানক কতগুলো সিংহ মানুষকেকো হয়ে উঠেছিল। রোজই ধরে নিয়ে যেত রেল লাইনের শ্রমিকদের। ওগুলোর যন্ত্রণায় রাতে ঘরেও থাকতে পারত না শ্রমিকরা। বেড়া ভেঙে ঢুকে ধরে নিয়ে যেত ভয়াবহ সিংহের দল। শেষে বায়ে গেলানা নদীর চকচকে রূপালী রূপ দেখে স্তব্ধ হয়ে গেল রবিন। চোখ বড় বড় করে দেখছে। সবুজ চাদরের উপর অবহেলায় আঁকাবাঁকা হয়ে পড়ে থাকা একটা ফিতে যেন। সেই ভারত মহাসাগরে গিয়ে পড়েছে নদীটা, জানে সে। উত্তরে শত শত মাইল জুড়ে বিছিয়ে রয়েছে টিসাবো পার্কের বনপ্রান্তর। মাঝে মাঝে ঠেলে উঠেছে লাল পাহাড়। এই রেল লাইনের মানুষ খেকোর গল্প আছে সাবর মানুষ খেকো গল্পের বইতে। সেটা আমার চ্যানেলেই আছে। উত্তরে শত শত মাইল জুড়ে বিছিয়ে রয়েছে টিসাবো পার্কের বনপ্রান্তর। মাঝে মাঝে ঠেলে উঠেছে লাল পাহাড়। চোখে পড়ল লুগার্স ফল। জলপ্রপাতের নিচে যেন টকবক করে ফুটছে পানি। পুরো হয়ে জমেছে সাদা ফেনা। অপরূপ লাগছে সকালের আলোয়। প্রপাতের পানি জমে এক জায়গায় একটা পুকুর মতো সৃষ্টি হয়েছে। তার পারে ভিড় করেছে হাতি, গন্ডার, জিরাফ। আশপাশে ছোট ছোট আরো অনেক ডোবা আছে। ওগুলোর পারে নানা রকম জন্তু জানোয়ারের ভিড় পানি খেতে এসেছে। পাশের সবুজ তৃণভূমিতে চড়ছে মোষ, জেব্রা আর ওয়াইল্ড বিস্টের দল। ঝোপের কিনারে উকিঝুঁকি মারতে দেখা গেল একটা সিংহ পরিবারকে। শিকার ধরবে বোঝা যাচ্ছে। চিতাবাঘ একটাও চোখে পড়ল না। নিশাচর জীব ওরা। রাতে বেরিয়ে শিকার করে, দিনে ঘুমিয়ে থাকে পাহাড়ের গুহায় কিংবা গভীর বনের অন্ধকারে। একগুচ্ছ গাছের ভেতর থেকে হালকা ধোঁয়া উঠতে দেখা গেল। পোছারদের ক্যাম্প, কিশোর বলল। দেখো দেখো, ওই যে ট্র্যাপ লাইন। চেঁচিয়ে উঠল মুসা। বেড়া বানিয়ে ফাঁদ পেতেছে পোচাররা। সেদিকে তাকিয়ে আছে সে। খাইছে 5 মাইলের কম হবে না। জোরে জোরে হিসেব শুরু করলো কিশোর। তার মানে 26,000 ফুট। প্রতি 5 ফুট পর পর যদি একটা করে ফাঁদ পাতা হয়, তাহলে কম করে হলেও 500 ফাঁদ। এর অর্ধেক ফাঁদেও যদি জানোয়ার ধরা পড়ে, সর্বনাশ। থেমে গেল সে। অর্ধেক হবে কেন? রবিন বলল। কাল যেটা নষ্ট করলাম আমরা, কোনো ফাঁদই বাদ ছিল না। প্রত্যেকটাতে জানোয়ার পড়েছিল। প্রতি সপ্তাহে একবার করে ফাঁদ পরিষ্কার করে নতুন করে পাতে বেটারা। তার মানে মাসে 2000। না, আমার বিশ্বাস হচ্ছে না। আর মনে রেখো, কিশোর বলল, বেড়া এই একটা নয়, এর চেয়ে অনেক বড় বড় ফাঁদ পাতা রয়েছে পূর্ব আফ্রিকার নানান জায়গায়। ওয়ার্ডেন কি বললেন শোনোনি? সহজ পথ। ম্যাপ দেখার প্রয়োজনই পড়ছে না। রেলপথ, সড়ক দুটোই গেছে মোম্বাসায়। ওগুলো ধরে উঠলেই হলো। অবশেষে সাগর চোখে পড়ল। ভারত মহাসাগরের মাঝে যেন মূল্যবান ঝকঝকে পাথরের মতো ফুটে রয়েছে প্রবাল দ্বীপগুলো। সবচেয়ে বড়টার নাম মোম্বাসা। শহরের 8 মাইল দূরে এয়ারফিল্ড। প্লেন থেকে নেমে ম্যানেজারের সঙ্গে দেখা করলো 3 গোয়েন্দা। টমসনের চিঠি দেখালো। এয়ারফিল্ড থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে আদালতে রওনা হলো ওরা। কি জানি কি মনে হলো, বিচার কক্ষে ঢোকার আগে ডাবল ডোরের ফাঁক দিয়ে ভেতরে তাকালো কিশোর। ঘরের শেষ মাথায় উঁচু মঞ্চের উপর ডেস্কের উপাশে বসে আছেন জজ নির্মল পান্ডা। তাকে এখন আর ছোট লাগছে না। পরনের কালো আলখেল্লা আভিজাত্য এনেছে। তার সামনে দাঁড় করিয়ে দেয়া হয়েছে
47 জন প্রচারকে। ঘরের বাকি অংশে সারি সারি চেয়ারে বসে আছে অনেক দর্শক। কোনো জুরি নেই, বাদী পক্ষের উকিল নেই, আসামি পক্ষেরও না। সর্বময় ক্ষমতার অধিকারী এখানে একজন লোক, জজ সাহেব। বাদীপক্ষ সব অসহায় জানোয়ার। তাদের হয়ে কে আর ওকালতি করবে? জজ যেন আমাদের দেখতে না পান। ফিসফিসিয়ে বন্ধুদের বলল গোয়েন্দা প্রধান, মাথা নিচু রেখে চট করে ঢুকে পড়বে। ওকে। নীরবে ঢুকে গেল 3 গোয়েন্দা। চোখের পলকে মিশে গেল চেয়ারের পেছনে দাঁড়ানো জনতার ভিড়ে। প্রচারদের ভাষা বোঝেন না বোধ হয় জজ। একজন দোভাষী রেখেছেন। জজের প্রশ্নের জবাবে একজন প্রচার যা বলল সেটা ইংরেজিতে অনুবাদ করে জানালো দোভাষী। ও বলছে খুব গরিব লোক, আর ছেলে মেয়ে। আরো 4 জন আসছে। 4 জন আসছে? হ্যাঁ, ওর 4 স্ত্রী। ভয়ঙ্কর হয়ে উঠলেন জজ। বেটা বুঝতে পারছে আমি ওকে 10 বছরের জেল দিতে পারি? পারছে। বেশ, ভুল যখন বুঝতে পারছে, অনুশোচনা হচ্ছে, মাফ করে দেয়া গেল তাকে। 16 জনের ভরণ পোষণ করতেই ব্যাটার মাথা খারাপ হয়ে যাবে। জ্বালিয়ে খাক করে ফেলবে তার 4 স্ত্রী মিলে। জেলের চেয়ে সেটা বড় শাস্তি। হেসে উঠল জনতা। ঠিকই বলেছেন জজ, রসিক লোক। কেস ডিসমিসড, রায় দিলেন বিচারক। তার এই বদান্যতায় সবাই খুশি হতে পারল না। কিশোরের পাশে দাঁড়ানো এক আফ্রিকান তরুণ নিচু কণ্ঠে বিড়বিড় করল, এভাবে কোচিং বন্ধ করতে পারবে নাকি? মাথা নাড়ল কিশোর, লোকটার সঙ্গে একমত। প্রাণের ঝুঁকি নিয়ে এত কষ্ট করে লোকগুলোকে ধরা হলো, এত সহজে ছেড়ে দেওয়ার জন্যে? আরেকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন জজ। তুমি জানো না জানোয়ার মারা অন্যায়? না, দোভাষীর মুখে জবাব দিল লোকটা। আমার গায়ের লোকেরা সবসময় জানোয়ার মারে, না হলে খাবে কি? যুগ যুগ ধরে শিকার চলে আসছে আমাদের সমাজে। এটা আমাদের প্রথা। আমাদের বাবারা শিকার করেছে, তাদের বাবারা করেছে, তাদের বাবারা করেছে, তাদের বাবারা করেছে, তাদের বাবারা। আরে থামো থামো, হাত তুললেন জজ। যাই হোক, ঠিকই বলেছ তুমি। যুগ যুগ ধরে যে নিয়ম তোমার রক্তে মিশে আছে, সেটা আর ভাঙবে কি করে? কেস ডিসমিসড। পরের লোকটা আরেক কৈফিয়ত দিল, বলল, আমি খুব ভালো মানুষ, মন নরম। জানোয়ার মারতে একটুও ভাল লাগে না আমার, কিন্তু সিলভার বাধ্য করে, না মেরে কি করব? বিষণ্ণ হয়ে গেল জজের চেহারা। মাথা নেড়ে সহানুভূতি জানিয়ে বললেন, তাই তো, কি করবে? ওরকম একটা ওরকম একটা খুনির বিরুদ্ধে নিজের ইচ্ছেই সত্যি মারো না তো? না, সিলভারটা একটা আস্ত শয়তান, ওকে নিশ্চয় খুব ভয় করো। আমরা সবাই করি। গুড, মানে? চট করে জনতার দিকে তাকালেন জজ। তুমি নিজের ইচ্ছেই করো না তো, সেজন্যে গুড বললাম। যে অপরাধ মন থেকে করনি, সেটা শাস্তি দিই কি করে? আর কোনো দিন করো না। কেস ডিসমিসড। পরের লোকটা কেন জানোয়ার মারে জিজ্ঞেস করলে জানালো, তার কিছু ছাগল আছে, মেরে শেষ করে করে বনো জানোয়ারেরা। ছাগল বাঁচাতে জানোয়ার মারে সে। কি জানোয়ার মারো? এই গন্ডার, জিরাফ, হাতি, জলহস্তী, জেব্রা, হরিণ। তাই নাকি? তাহলে আর কি শাস্তি দিই তোমাকে? নিজের ছাগল বাঁচাতে যে কেউই জানোয়ার মারবে বলে ঘোষণা করলেন জজ। কেস ডিসমিসড। কিশোরের গায়ে কনুই দিয়ে গুঁতো মারল আফ্রিকান তরুণ। রাগে গজগজ করল। যেসব জানোয়ারের নাম বলল সবকটা ঘাস খায়। নাকের কাছে এসে বসে থাকলেও ছাগল মারবে না। পুরো ব্যাপারটাই প্রহসন। ঝটকা দিয়ে ঘুরে বেরিয়ে গেল সে। 12। ছেলেরাও বিরক্ত হয়ে গেছে। তবু দাঁড়িয়ে দাঁড়িয়ে 47 জন প্রচারের হাস্যকর কৈফিয়ত আর জজের খোরা যুক্তি শুনল। বারবার কেস ডিসমিস শুনতে ভালো লাগে না, এটা তিনিও বোঝেন, আর সেজন্যেই কয়েকজনকে শাস্তি দিলেন। একজনকে জেল দেয়া হলো। না, 10 বছরের নয়, মোটে 3 দিন। রায় শুনে দাঁত বের করে হাসলো লোকটা। জেলে আরাম করে বিশ্রাম নিতে পারবে 3 দিন, আর ভালো খাবার পাবে। বাড়িতে ওরকম খাবার পায় না। আরেকজনের তরমুজ ক্ষেত আছে জানালো, তাকে জরিমানা করা হলো একটা তরমুজ। অন্য একজনের আছে মুরগির খামার,
তাকে দিতে হবে 2টো ডিম জরিমানা। তবে বেশিরভাগই বেকসুর খালাস পেয়ে গেল। জজের অলক্ষ্যেই আবার বিচারকক্ষ থেকে বেরিয়ে এলো 3 গোয়েন্দা। রাগে ক্ষোভে গম্ভীর হয়ে আছে 3জনেই। প্রাণের পরোয়া করলাম না, বাইরে বেরিয়েই ফেটে পড়ল রবিন। আর কিনা এভাবে ছেড়ে দিল, ধরে এনে তাহলে লাভটা হলো কি? বেটা আরো ক্ষতি করে দিল। মুসা সবচেয়ে বেশি রেগেছে। পোষার হারামজাদারা বুঝে গেল ধরা পড়লেও কিচ্ছু হবে না, বেপরোয়া হয়ে উঠবে এখন ওরা আরো। কিন্তু জজের ব্যাপারটা কি বলো তো কিশোর? রবিন বলল। এত বড় বড় কথা বলে এলো আমাদের কাছে, পোষারদের হেন করবে তেন করবে। জন্তু জানোয়ারের কথা বলতে বলতে কেঁদে ফেলল। সব কি তবে মিস্টার টমসনকে ধোকা দেওয়ার জন্যে? আমার কথা বুঝতে পারছো? আমার বিশ্বাস সিলভারের সঙ্গে যোগসাজশ আছে তার, লাভের বকরা। মাথা নাড়ল কিশোর। বুঝতে পারছি না, লোকটাকে দেখে মনে হয় না খারাপ। সিলভারের মতো বাজে লোকের সঙ্গে না, বিশ্বাস হয় না। আর একটা কথা ভাবছি, মায়া দরদ দেখিয়ে শয়তানগুলোকে পথে আনার চেষ্টা করছেন হয়তো। ঘোড়ার ডিম করছেন। বুড়ো আঙুল নাচালো মুসা। হাজী মোহাম্মদ মহসিন সেজেছেন, শয়তান কোথাকার। আহা, ভদ্রলোক সম্পর্কে ওভাবে কথা বলা উচিত না। পথের পাশ দিয়ে ধীরে ধীরে হাঁটছে ওরা। 3জনেই নীরব। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। দেখো, হঠাৎ বলে উঠল মুসা, তোমার ডিটেকটিভ ব্রেন এখন কোথায়? কাজ করছে না কেন? আমি বলছি, বেড়া একটা শয়তান, সিলভারের দোস্ত। ওর মুখোশটা খুলে দেওয়া উচিত আমাদের। মৃদু হাসলো শুধু কিশোর, কিছু বলল না। তার মনে হচ্ছে মুসার অনুমান ঠিক নয়। অন্য কোনো ব্যাখ্যা আছে জজের এই রহস্যময় আচরণের। সিলভারের দোস্ত নয় লোকটা। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে মেন রোড থেকে সরে এলো ওরা। বড় বড় সুন্দর অট্টলিকাগুলো পেছনে পড়ল। ঢুকলো এসে পুরনো শহরের এক সরু গলিতে। আরবদের বসবাস বসবাস বেশি শহরে এদিকটায়। দোকানগুলোর দরজা খোলা, কিন্তু শোকেস বা জিনিসপত্র কিছু চোখে পড়ছে না। দরজার পরেই অন্ধকার, যেন অজগরের হা। তারপরে রহস্যময় এক জগৎ। কি আছে বোঝার উপায় নেই। কিছু দোকানের ভেতর থেকে আসলে আসছে ফল আর সবজির গন্ধ, কোনোটা থেকে মাংসের। একটা দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় অদ্ভুত গন্ধ পেল মুসা। লোহা, তার, তেলের, হার্ডওয়্যারের দোকান যেমন থাকে। সে কথা জানালো 2 বন্ধুকে। পরামর্শ করে দোকানটায় ঢুকলো 3জনে। ঢুকেই একটা ধাক্কা খেলো যেন। দেয়ালে মাটিতে যেখানেই চোখ পড়ল, দেখা গেল রাশি রাশি ফাঁদ। জানোয়ার ধরার জন্যে যত রকম থাকতে পারে, তারের ফাঁস থেকে শুরু করে সব। কোণের বিষণ্ণ অন্ধকার থেকে হাত ডলতে ডলতে বেরিয়ে এলো লম্বা নাক এক আরব। কি ফাঁদের ব্যাপারে আগ্রহ? খুব, জবাব দিল কিশোর। প্রচারদের কাছে বিক্রি করেন না? মাথা ঝোঁকালো দোকানদার। কাজটা বেআইনি হয়ে গেল না? আইন? হা হা করে হাসলো লোকটা। এই দেশে আবার আইন আছে নাকি? এখানে আইনের কথা যারা বলে তারাই বেআইনি লোক। যাকগে, তোমরা কে? কোনো দলটল পোষো? দল? শিকারীর দল, শিকারী। আইনের লোকদের প্রচার। সিলভারের মতো দল। সিলভারকে চেনেন নাকি? চিনে না মানে? ও আমার সবচেয়ে বড় কাস্টমার। একেবারে 1000-এর কম কেনে না। কত করে পড়ে দাম? 2.5 গজি তারের ফাঁস $8 করে। ওই হিসেবে যত বড় নাও। তবে একসঙ্গে অনেক নিলে কিছু কম হবে, পাইকারি। আচ্ছা, বুঝলাম। এখন বলুন, 1000 ফাঁস যদি নিই, কতগুলো জানোয়ার ধরতে পারবো? সেটা সিজনের উপর নির্ভর করে। আর তাছাড়া এক এক শিকারীর এক এক রকম হিসাব। সিলভার বলে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতি ফাঁসে সপ্তাহে একটা করে জানোয়ার, মাসে 4। তার মানে 1000 ফাঁসে 28,000, 7 মাসে। শুকনোর সময় মানে আগস্ট থেকে অক্টোবরে মাসে একটা, 3 মাসে ধরো আরও 3000। মাইগ্রেশন সিজনে সবচেয়ে বেশি, মাসে 10টা।
নভেম্বর আর ডিসেম্বর শুধু এই 2 মাসেই ধরা পড়ে 20,000। সব মিলে বছরে হলো গিয়ে 51,000। ভালো ব্যবসা, খুব ভালো। এদেশের সবচেয়ে বড় ব্যবসা, সবচেয়ে বড় শয়তানি। রাগ চাপতে না পেরে ফস করে বলে বসলো মুসা। কিশোরেরও কিশোরের আরো কিছু জানার ছিল, দিল সব ভণ্ডুল করে। জানোয়ারদেরকে জিজ্ঞেস করে দেখেছো মিয়া, ফাঁসে গলা ঢোকাতে কেমন লাগে? ক্ষণিকের জন্যে থ হয়ে গেল আরবটা। মানে মানে তোমরা জন্তু প্রেমিক? রাগে বেগুনি হয়ে উঠল চেহারা। হায় হায়, কত কথা বলে ফেলেছি। এই, বেরো বেরো আমার দোকান থেকে, নইলে নইলে কি করবে? হাতা গোটাতে শুরু করলো মুসা। আফ্রিকায় এসে যেন জোর বেড়ে গেছে তার, যদিও বাড়ি এখান থেকে অনেক দূরে। ঝগড়া বাড়তে দিল না কিশোর আর রবিন। দুজনে মিলে টেনে দোকান থেকে বের করে নিয়ে এলো মুসাকে। রাস্তাটা ধরে আবার এগোলো ওরা। আরেকটা দোকানের সামনে থমকে দাঁড়ালো কিশোর। তীব্র বোটকা গন্ধেও আসছে ভেতর থেকে। ওই গন্ধ তিনজনেরই পরিচিত। মনে করিয়ে দিল পোচারদের ক্যাম্পের কথা। কাঁচা চামড়ার স্তূপ, কাটা মাথা। এই দোকানেও ঢুকলো ওরা। মস্ত ঘর, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না ভালো মতো। মেঝে থেকে ছাদ পর্যন্ত স্তূপ করে রাখা হয়েছে নানা জানোয়ারের শরীরের বিভিন্ন অংশ। সিংহ, চিতাবাঘ, চিতা, জিরাফ, মহিষ, জেব্রা, ওয়াইল্ড বিস্ট, গন্ডার, জলহস্তি, আরও আর হরিণের মাথা, হাতির পায়ের তৈরি ময়লা ফেলার ঝুড়ি, আর ছাতা রাখার স্ট্যান্ড, হাতির দাঁত, গন্ডারের শিং, সব জাতের বানরের স্টাফ করা দেহ, বিরাট হাতি থেকে খুদে বুশ বেবি পর্যন্ত প্রায় সব জানোয়ারের চামড়া, আর আরও নানা রকম জিনিস। মালিকের চেহারা দেখেই বোঝা গেল সে ভারতীয়। ছোট টমি হরিণের ডালপালা ছড়ানো শিংওয়ালা সুন্দর একটা মাথা তুলে নিল কিশোর। জিজ্ঞেস করলো, কত? এটা চাই? এটার দাম কত? সরি ইয়াংম্যান, একটা করে বেচি না, পাইকারি। এটা পাইকারি দোকান। ও, তা পাইকারি হিসাবে? কি হিসেবে, ডজন, শ, নাকি হাজার? হাসলো দোকানদার। না ভাই, এত কম না, সবচেয়ে কম 10,000। আসলে জাহাজ হিসেবে বিক্রি করি আমরা। এক জাহাজ এত, 2 জাহাজ এত, এভাবে। এই তো কাল সকালেই 3 জাহাজ মাল চালান দিলাম। আজ সকালেই ছেড়ে যাওয়ার কথা ওগুলো। কোত্থেকে, আই মিন কোন বন্দর থেকে? ওল্ড হারবার। দেখুন, আমরা এখানে নতুন, মোম্বাসা দেখতে এসেছি, চিনি টিনি না কিছু। সোজা চলে যাও, বন্দরটা এই পথের শেষ মাথায়। দ্বীপের উত্তর পূর্ব কোণে প্রবালের দেয়াল ঘেরা একটা বেসিন মতো জায়গায় তৈরি হয়েছিল মোম্বাসার ওল্ড হারবার বা পুরনো বন্দর। গা ঘেঁষাঘেঁষি করে নোঙর করে আছে অসংখ্য আরব ডাউ। বড় বড় এই জাহাজগুলোর পেছনে পুরনো ধাঁচের উঁচু মঞ্চ দেখলে জলদস্যু আমলের কথা মনে পড়ে। কোনো কোনোটা ছাড়ার জন্য তৈরি, দেখলেই বোঝা যায়। বিশাল ল্যাটিন পাল তুলে দেয়া হয়েছে, পতপত করছে বাতাসে। ছাড়তে প্রস্তুত ওরকম ডাউগুলোর সবচেয়ে বড়টার গ্যাংওয়েতে দাঁড়িয়ে আছে বাদামি চামড়ার এক আরব। চেহারা পোশাক আশাকে ছেলেদের মনে হলো কবর থেকে উঠে এসেছে বুঝি সেই 300 বছর আগের কোনো জলদস্যু সর্দার। কাছে গিয়ে দাঁড়ালো 3 গোয়েন্দা। কিশোর জিজ্ঞেস করলো, আপনিই বোধহয় এই জাহাজের ক্যাপ্টেন? মাথা ঝাঁকালো লোকটা। অভিনয় শুরু হয়ে গেল। অলস ভঙ্গিতে দুলছে জাহাজের মস্ত পাল। সেদিকে চেয়ে বিস্ময়ে বড় বড় হলো কিশোরের চোখ। কাঁধ থেকে ক্যামেরা নামিয়ে অনুরোধ করলো, ছবি তুলি। নীরবে মাথা কাত করলো ক্যাপ্টেন। ছবি তুললো কিশোর। জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? বোম্বাই। বোম্বে? ভালো, খুব সুন্দর আপনার জাহাজটা, পাল আরো সুন্দর। এখান থেকে সুবিধা হচ্ছে না, ডেকে উঠে যদি তুলি কিছু মনে করবেন? হাত নেড়ে ডেক দেখিয়ে দিল ক্যাপ্টেন, অর্থাৎ যাও। লোকটা যদি মত বদলায়, এই ভয়ে এক মুহূর্ত দেরি করলো না কিশোর।
মুসা আর রবিনকে নিয়ে ডেকে উঠে এলো। আরো দুটো ছবি তুলে ফিরে চেয়ে দেখলো পাশে এসে দাঁড়িয়েছে ক্যাপ্টেন। চট করে তারও একটা ছবি তুলে নিল। হাসিতে বিগলিত হলো লোকটার মুখ। গোয়েন্দা প্রধানের মনে হলো হাসিটাও জলদস্যুদের মতো। বোম্বেতে কি নিয়ে যাচ্ছেন? জিজ্ঞেস করলো কিশোর। সত্যি কথা শুনবে আশা করেনি সে, কিন্তু লুকোছাপার ধার দিয়েও গেল না ক্যাপ্টেন। বোঝা গেল গুপ্তচর, সাদা পোশাকে পুলিশ কিংবা কাস্টমের লোকের ভয় করছে না। ভয় করার কারণই নেই হয়তো। চলো দেখাচ্ছি। টান দিয়ে একটা তারপুলের তারপুলিনের কোনা তুলল ক্যাপ্টেন। ফাঁক দিয়ে দেখা গেল নিচের ডেক। খুলে বোঝাই হয়ে আছে জন্তু জানোয়ারের অঙ্গ প্রত্যঙ্গ। খানিক আগে দোকানটায় যা দেখে এসেছে তিন গোয়েন্দা, সেসব জিনিস। গর্বের হাসি ফুটল জলদস্যুর মুখে। দারুণ না? জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল কিশোর। কতগুলো আছে এখানে? দেখতে হবে বলে গিয়ে বিল অব লেডিং বের করে আনলো লোকটা। কোন জানোয়ারের কয়টা অঙ্গ আছে, কত টাকার জিনিস, সব লেখা আছে। হিসেব করে জানালো সে। অন্তত 1,80,000 জানোয়ার মেরে জোগাড় করতে হয়েছে ওগুলো। স্তব্ধ হয়ে গেল তিন গোয়েন্দা। যে তিনটা জাহাজ ছেড়ে যাওয়ার কথা তার একটাতেই আছে ওই পরিমাণ মাল। কি হারে জানোয়ার মারা হচ্ছে ভেবে এই গরমের মাঝেও গায়ে কাটা দিয়ে উঠল কিশোরের। শীত শীত লাগলো। কিছুই বুঝতে পারছি না, মাথা নাড়লেন ওয়ার্ডেন তিন গোয়েন্দার রিপোর্ট শুনে। নির্মল ওরকম করলো কেন? আসলে ওর মনটা বেশি নরম, কারো কষ্ট সইতে পারে না। না জানোয়ারের, না মানুষের। জজ না হয়ে ঋষি হওয়া উচিত ছিল তার। দেখি, দেখা হলে জিজ্ঞেস করব বলে অন্য প্রসঙ্গে চলে গেলেন তিনি। মুসা, আরেকবার কষ্ট করতে হবে তোমাকে। প্লেনে করে দুটো যাত্রীকে পৌঁছে দিয়ে আসতে হবে। ইচ্ছে করলে তোমরা যেতেও পারো। রবীন্দ্রনাথ কিশোরের দিকে ইঙ্গিত করলেন। আবার প্লেন নিয়ে বেরোতে পারবে শুনে খুশি, খুব খুশি মুসা। জিজ্ঞেস করলো, যাত্রীরা কে? এসো দেখাচ্ছি। 13 জানোয়ারের হাসপাতালে তিন গোয়েন্দাকে নিয়ে এলেন টমসন। ঘর ঘর, গোগো, গোদগোদ, চিচি, কিউ কিউ আর আরও নানা রকম বিচিত্র শব্দ হচ্ছে হাসপাতালে। 13 রোগী নানা ধরনের আফ্রিকান জন্তু জানোয়ার। আফ্রিকার সুন্দরতম বানরের সঙ্গে পরিচিত হও। হেসে নাটকীয় ভঙ্গিতে বললেন ওয়ার্ডেন। ইনি মিস্টার কোলোবাস। বানরটা সত্যি খুব সুন্দর। কোলোবাস মাংকি আগেও চিড়াখানায় দেখেছে তিন গোয়েন্দা, তবে ওগুলো কোনোটাই এটার মতো সুন্দর নয়। বন থেকে সদ্য এসেছে তো। সব জীবই তার প্রিয় প্রাকৃতিক পরিবেশে অন্যরকম থাকে। কুচকুচে কালোর মাঝে তুষার শুভ ছোপ যেন ফুটে রয়েছে পিঠের নিচে, পেটের সামান্য উপরে, আর মুখমণ্ডলে ওই সাদা রং। লেজের ডগায় ফোলা রোমগুলোও সাদা। সাংঘাতিক সুন্দর তো। অবাক হয়ে দেখছে রবিন। হ্যাঁ, মাথা ঝোঁকালেন টমসন। আর এ কারণে মরতে হচ্ছে এগুলোকে। খুব চাহিদা, মহিলাদের পোশাক তৈরি হয়, দামও অনেক বেশি। ফলে প্রচার রাগ লেগে আছে পেছনে। কোলোবাসের বংশ নির্বংশ করার প্রতিজ্ঞা করেছে যেন। অনেক কমে গেছে ওরা, খুব সামান্যই আছে আর। শীঘ্রই পোচিং থামাতে না পারলে নিশ্চিহ্ন হয়ে যাবে। ডোডো পাখির মতো নামটাই শুধু অবশিষ্ট থাকবে। কি একখান লেজ! মুগ্ধ চোখে দেখছে মুসা। এত লম্বা কেন? অন্য বানরের তো এত বড় হয় না। হ্যাঁ বড়ই। 32 ইঞ্চি বানরে 40 ইঞ্চি লেজ। কেন লম্বা বলতে পারবো না। প্রকৃতির খেয়াল। নিশ্চয় কোনো কারণ আছে। তা কোথায় নিয়ে যেতে হবে এটাকে? যেখানে বেশি নিরাপদ। এখানকার বনে ছাড়লে আবার প্রচারদের খপ্পরে পড়ার ভয় আছে। আর এই অঞ্চল কোলোবাসের বাড়িও নয়। কি করে এদিকে এসে পড়ল কে জানে। উঁচু অঞ্চলে এদের বাস, বিশেষ করে অ্যাবের ডেয়ার
পার্বত্য এলাকায়। বড় বড় গাছ আছে ওখানে। বাতাসে সবসময় শীতের আমেজ। বড় বড় রুম দেখছো না? চিরশীতের দেশে থাকার জন্যে ওগুলো দরকার। ওখানেই গিয়ে গিয়ে যদি রেখে আসো ভালো হয়। ওখানে নিয়ে গিয়ে যদি রেখে আসো ভালো হয়। যাব বলতে এক মুহূর্ত দেরি করল না গোয়েন্দা সহকারী। কিন্তু মিস্টার কোলোবাস যেতে রাজি হবেন তো? না হওয়ার কোনো কারণ নেই। ফাঁসে আটকে ছিল, গলা কেটেছে, শুকিয়ে গেছে এখন। প্লেনের ভেতর থাকবে শান্ত হয়ে? কি জানি, তোমাদের বিশ্বাস করতে পারলে গোলমাল নাও করতে পারে। আমাজন থেকে জানোয়ার ধরে এনেছো, কি করে সামলাতে হয় নিশ্চয় ভালো জানো। এটাকেও না পারার কোনো কারণ দেখি না। সুন্দর মুখটা কাত করে বড় বড় কোমল বাদামি চোখ মেলে তিন কিশোরকে দেখছে বানরটা। দাড়ি চুলকালো, গাল আর থুতনির লম্বা সাদা রোমগুলোকে দাড়ির মতোই দেখতে লাগে। চাপ দাড়ি। খাইছে, চেঁচিয়ে উঠল মুসা। বুড়ো আঙুল কই, কেটে ফেলেছে নাকি? না, বিদ্যে ঝাড়ল। বিদ্যে ঝাড়ার সুযোগ পেয়ে গেল রবিন। কাটেনি। কোলোবাসের থাকেই না। ভাবো একবার, বুড়ো আঙুল ছাড়া জিনিসপত্র ধরার কথা কঠিন না? খুব কঠিন। আমার তো বিশ্বাস মানুষের বুড়ো আঙুল না থাকলে আজকের এই মানব সভ্যতায় গড়ে উঠতে পারত না। একেবারে ভুল বলনি, রবিনের সঙ্গে একমত হলেন ওয়ার্ডেন। এসো, তোমাদের আরেক যাত্রীকে দেখবে। ওদেরকে একটা খাঁচার কাছে নিয়ে এলেন তিনি। ভেতরে খচ্চরের সমান একটা জীব। দেখতে মোটেও খচ্চরের মতো নয়। ইনি আফ্রিকার সবচেয়ে দুর্লভ প্রাণীদের একজন। তর্জনী তুলে জানোয়ারটার দিকে বাতাসে খোঁচা মারলেন ওয়ার্ডেন। মিস্টার ওকাপি। বিচিত্র জীব। একই অঙ্গে নানা রঙের বাহার। যেন হাতের কাছে যতগুলো রং পেয়েছেন শিল্পী, তুলিতে লাগিয়ে সবগুলোর পরশ বুলিয়েছেন। হলুদ, লাল, পিঙ্গল, কালো, সাদা, কালচে নীল, মেরুন, কালচে বাদামি, মাখন, কমলা, বেগুনি, সমস্ত রং খুব নিখুঁতভাবে লাগানো হয়েছে চকচকে নরম চামড়াটাতে। আর এটাকেই কয়েক জানোয়ারের মিশ্রণ আর এটাতেই কয়েক জানোয়ারের মিশ্রণ। মাথায় জিরাফের খাটো শিং, গায়ে জেব্রার ডোরাকাটা, বুনো কুকুরের বড় সরানো কান, আর অ্যান্টিলোপ হরিণের মতো সরু পায়ের খুরের উপরে সাদা রোমশ মোজা। ও জিভটাও অন্য জানোয়ারের। অ্যান্ট ইটার বা পিঁপড়ে খেকর। ফুটখানেক লম্বা লিকলিকে ওই জিভ দিয়ে সহজেই কানের গোড়া আর পেছনটা চুলকাতে পারে। কোলোবাসের মতোই এটাও এখানে এসেছে অন্য জায়গা থেকে, ওয়ার্ডেন বললেন। এখানকার বনে ছাড়লে মারা পড়বে। এরা থাকে উত্তর কঙ্গোর গহীন অন্ধকার জঙ্গলে। মাত্র ৮৩ বছর আগে এর নাম জেনেছে শ্বেতাঙ্গরা। পিগমিরা বহু আগে থেকেই জানত। কথায় কথায় বলে দিয়েছিল শ্বেতাঙ্গ শিকারীকে। কেউ বিশ্বাস করেনি তখন। তারপর যখন দেখে ফেলল, আর কোনো সন্দেহ রইল না। কে জানে আরো কত জানোয়ার লুকিয়ে আছে ওসব জঙ্গলে, যার কথা শুনিনি এখনো আমরা। ওকাপিটার দিকে আবার হাত তুললেন তিনি। এরা খুব লাজুক, মানুষের সামনে বেরোয় না। সারা পেলেই লুকিয়ে পড়ে আরো গভীর বনে। ওভাবে লুকিয়ে থেকেছে ৩ কোটি বছর ধরে। কপাল কুঁচকে ফেলল মুসা। ৩ কোটি? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। জ্ঞান বিতরণ শুরু করলো আবার রবিন। অনেক পুরনো ওরা, একেবারে খানদানি বংশ। বিজ্ঞানীরা বলেন লিভিং ফসিল, জ্যান্ত জীবস্যা। বিড়বিড় করল কিশোর। কি বললে? ভুরু কোচকালেন টমসন। না, লিভিং ফসিলের বাংলা বলল। আগের কথার খেই ধরল রবিন। সেই ৩ কোটি বছর আগে জন্মেছিল ওকাপির প্রথম পূর্বপুরুষ। আরও অনেক জানোয়ারই জন্মেছিল সেই আদিম পৃথিবীতে। অনেকেরই পরিবর্তন হয়েছে, হয় ছোট হয়েছে নয়তো বড়।
অনেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, আজ আর বেঁচে নেই একটাও। কিন্তু ওকাপি রয়ে গেছে, তখন যেমন ছিল এখনো তেমনি। তবে প্রচারদের কোচিং না থামালে আর বেশি দিন থাকবে বলে মনে হয় না। না ভাই, মরার দরকার নেই। মিস্টার ওকাপির দিকে চেয়ে হাত নাড়ল মুসা। দোয়া করি আরো 3 কোটি বছর বেঁচে থাকো। ওয়ার্ডেনের দিকে ফিরল। তা এই বিশেষ ভদ্রলোক কোথাকার বাসিন্দা? কোথায় রেখে আসতে হবে? হেসে ফেললেন টমসন। ইনি যে কোথাকার কি করে বলি, অবাকই লাগছে আমার। এলো কি করে এখানে? কঙ্গোতে নিয়ে গিয়ে ফেলতে পারলেই ভালো হতো, সেটা সম্ভব না। আরেক জায়গায় অবশ্য রাখা যায়, ওখানে প্রচারদের হাত পড়েনি এখনো। আরো কিছুদিন পড়বে বলেও মনে হয় না। কোথায়? আগ্রহ দেখালো কিশোর। ভিক্টোরিয়া রোডের একটা বড় দ্বীপে। রুবন্ডো, ওর নাম শুনেছ? 50 একর জায়গা নিয়ে গভীর বন। ওকাপিরা যেরকম পছন্দ করে। ওটা একটা নিরাপদ গেম স্যাংচুয়ারি, করা পাহারা। তাছাড়া চারপাশে পানি, যখন তখন ঝড় ওঠে। কেন নিয়ে যেতেই পারবে না প্রচাররা, ডুবে মরবে। তবে বলা যায় না কোন দিন জাহাজ নিয়ে গিয়ে হাজির হবে। তবে ততদিনে নিরাপদেই থাকবে ওখানকার জন্তু জানোয়ার। এয়ারফিল্ড নেই দ্বীপটায়। মেনল্যান্ডে নামতে হবে তোমাদের, তারপর বোট বোট ভাড়া করে নিয়ে যেতে হবে। কি মনে হয় পারবে? ভেলায় করে আমাজনের জঙ্গল থেকে জাগুয়ার আর অ্যানাকোন্ডা নিয়ে এলাম, মুসা বলল। আর এটা তো কোনো ব্যাপারই না। নিশ্চয় পারবো। কত আর সময় লাগবে? ফেরিতে করে বড়জোর 1-2 ঘন্টা, হাসলেন টমসন। দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদ লেক ভিক্টোরিয়া। দ্বীপে যেতে কমপক্ষে 15 ঘন্টা লাগবে। আর ওই 15 ঘন্টায় অন্তত 5টা ঝড়ের কবলে যদি না পড়েছ, তো নাম বদলে ফেলবো আমার। ভেবে দেখো, ঝুঁকিটা নেবে? কৌতূহল আরও বাড়িয়ে দিলেন আমাদের। কিশোর বলল, এরপর আর না গিয়ে পারা যায় না। রোদটা দেখতেই হবে। হ্যাঁ, দেখতেই হবে, সুর মেলালো রবিন। বেশ, চলো অফিসে, বলে ঘুরে হাঁটতে শুরু করলেন ওয়ার্ডেন। 14। এই যে এবার ডেয়ার। টেবিলে বিছানো পূর্ব আফ্রিকার ম্যাপের এক জায়গায় আঙুল রাখলেন টমসন। এই হলো নাইরোবি, এর উত্তরে। নাইরোবিতে নামবে তোমরা। নাইয়েরিতে নামবে তোমরা। তারপর গরুর গাড়িতে করে যাবে টিরিট ফস এ। নাম শুনেছ? মাথা ঝাঁকালো বইয়ের পোকা রবিন। নিশ্চয়। দানবীয় ক্যাপ চেস্টনাট গাছের উপরে তৈরি হোটেলটার কথা বলছেন তো? ওখানকার বেশিরভাগ গাছই দানবীয়। কোলোবাসের খুব পছন্দ। রাতে গাছের উপরের বাড়িতে কাটাবে, পরদিন প্লেন নিয়ে চলে যাবে দক্ষিণ পশ্চিমে। 300 মাইল দূরের মোয়ান যায়। এই যে এখানে পাশে, এটা লেক ভিক্টোরিয়া। আর এই হলো রুবন্ডো দ্বীপ। সরাসরি গেলে 100 মাইল। কখন রওনা হচ্ছি আমরা? মুসা জিজ্ঞেস করল। এখন বেরোলে রাতের আগেই পৌঁছে যাবে টিরিট পসে। চলো যাই, বন্ধুদের বলল কিশোর। যাত্রীদের জায়গা করার জন্য পেছনের 2টো সিট খুলে ফেলতে হলো। বাসের খাঁচায় ভরে 5জন লোক বয়ে নিয়ে গিয়ে মিস্টার ওকাপিকে প্লেনে তুলল। বেশি ভারী হয়ে যাবে না? মুসা জানতে চাইল। না, বললেন ওয়ার্ডেন। 250 হর্স পাওয়ারের ইঞ্জিন, 2.5 টন ওজন তুলতে পারে। ওকাপিটা 1/4 টনের বেশি হবে না। 3 কোটি বছরের বনেদি জীবটা জীবনে কখনো বিমানে ওঠেনি। মোটেও পছন্দ করতে পারল না ওই বদ্ধ পরিবেশ। উদ্বিগ্ন ঘোড়ার মতো চিচি করে প্রতিবাদ জানাতে লাগলো। শক্ত মাথা দিয়ে জোরে জোরে বাড়ি মারল খাঁচার বেড়ায়। গোয়েন্দাদের ভয় হলো ভেঙে না যায়। কচি পাতাওয়ালা একটা গাছের ডাল ভেঙে এনে
খাঁচার উপরে রেখে দিলেন টমসন। আড়াআড়ি বাঁধা বাঁশের কঞ্চির ফাঁক দিয়ে পাতাগুলো ঝুলে রইল ভেতরে। সঙ্গে সঙ্গে 12 ইঞ্চি লম্বা ফিতের মতো জিপটা বের করে পাতায় পেঁচিয়ে শক্ত দাঁতের আওতায় টেনে নিয়ে এলো মিস্টার ওকাপি। যতক্ষণ ওই লোভনীয় খাবার মাথার উপর থাকবে কোনো গোলমাল করবে না সে আর। শান্ত স্বভাবের মিস্টার কোলোবাসের জন্যে খাঁচার প্রয়োজন হলো না। বুদ্ধিমান জীব, ফলে কৌতূহল তার জন্মগত। প্রথমেই কন্ট্রোল প্যানেলের যন্ত্রপাতিগুলো ধরে ধরে দেখল, তারপর চড়ে বসলো মশার কাঁধে। সেখান থেকে এক লাফে গিয়ে উঠল ওকাপির খাঁচার উপর। ওখানে বসেই গম্ভীর হয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে চোখ বোলালো পুরো কেবিনটায়। মশার পাশে গাদাগাদি করে উঠে বসলো রবিন আর কিশোর। ওড়ার সময় বসতে কষ্ট হবে না তেমন, অসুবিধা হবে ওঠা আর নামার সময় সিট বেল্ট বাঁধা নিয়ে। শেষে একটা বেল্টই ঘুরিয়ে এনে দুজনের পেটের উপর বাঁধল। ইঞ্জিন স্টার্ট দিল মূসা। লাফিয়ে এসে তার কাঁধে চাপল মিস্টার কোলোবাস। চালাতে অসুবিধা হবে কিশোর পাইলটের, তাই ওটাকে সরিয়ে দিল কাঁধ থেকে। কিন্তু কিভাবে আকাশে ওঠে প্লেন দেখবেই যেন বানরটা। অজ্ঞাতা কিশোর আর রবিনের কাঁধে ভাগাভাগি করে বসল। স্টার্ট নিয়ে ওঠানামা করতে করতে হাত অনেক পেকে গেছে মূসার। ভারী বোঝা নিয়েও সহজে উঠে গেল গাছের মাথায়। উত্তর পশ্চিমে নাইরোবির দিকে চলে যাওয়া লাল সড়কের উপর দিয়ে উড়ে চলল বিমান। কিছু দূর এগিয়ে মোড় নিল উত্তরে মাউন্ট কেনিয়ার 17,000 ফুট উঁচু চোখ ধাঁধানো চূড়োর দিকে। পেছন থেকে বইছে বাতাস। গতি বেড়ে গেল বিমানের। প্রায় 2.5 ঘন্টা পথ 300 মাইল পাড়ি দিয়ে এলো 2 ঘন্টায়। নামল অ্যাবারডেয়ারে বনের কিনারে একটা ছোট ল্যান্ডিং ফিল্ডে। কিভাবে কি করতে হবে সব ভালো মতো বুঝিয়ে দিয়েছেন মিস্টার টমসন। সেই মতোই কাজ করলো 3 গোয়েন্দা। প্লেন থেকে নেমে যেতে হবে আউট স্পান হোটেলে। গেম রিজার্ভে ঢুকে টিট পসে রাত কাটানোর অনুমতি নিতে হবে ওখান থেকে। সবে বিমানের চাকা মাটি ছুঁয়েছে, প্রায় ছুটে এসে হাজির হলো হোটেলের শ্বেতাঙ্গ শিকারী কাম পথ প্রদর্শক। ছেলেদের কাছে নিজের পরিচয় দিল, কল মি হ্যাঙ্গার, অর্থাৎ আমাকে হাঙ্গার নামে দেখো। মিস্টার ফিস্টার বলার ঝামেলা করতে হবে না, সে কথাও ঘোষণা করে দিল মুক্ত কণ্ঠে। বিমানেই রেখে যাওয়া হলো ওকাপিটাকে। ঝামেলা করবে না। প্রচুর রসালো খাবার ঝুলিয়ে দেয়া হয়েছে খাঁচার উপর। রাতের খাবারের পরও প্রচুর অবশিষ্ট থাকবে, নাস্তা সারতে পারবে। ওকে নিয়ে ভেবো না, বলল হাঙ্গার। কি নাম যেন বললে? ও, মিস্টার ওকাপি। হ্যাঁ, ওকে দেখার লোক আছে হোটেলে। এখন দয়া করে আমার জিপে ওঠো, খুশি হব। হাঙ্গারকে খুশি করলো 3 গোয়েন্দা। মূসার কাঁধে চড়ে বসলো মিস্টার কোলোবাস। কিছু মনে করলো না গোয়েন্দা সহকারী। বনের ভিতর দিয়ে চলে গেছে কাঁচা সড়ক, জায়গায় জায়গায় কাদা। 3 মাইল ওই বুনো পথ পেরিয়ে শেষ মাথায় পৌঁছলো গাড়ি। তারপর থেকে শুরু হয়েছে দানবীয় গাছের জঙ্গল। মাথার অনেক উপরে খাড়া উঠে গেছে টাওয়ারের মতো। হাঁটতে হবে এবার, জানালো হাঙ্গার। বেশি না, এই 1/4 মাইল। মৌন হয়ে থাকা বিশাল দানবগুলোর ফাঁক দিয়ে এঁকে বেঁকে চলে গেছে খুব সরু পায়ে চলা পথ। ধীরে ধীরে উত্তেজিত হয়ে উঠছে বানরটা। বড় বড় গাছগুলো হাতছানি দিয়ে ডাকছে যেন তাকে। খাসা বাড়ি হবে এখানে। মাউন্ট কেনিয়ার তুষার ছুঁয়ে নেমে আসা বাতাস কনকনে ঠান্ডা। কোলোবাসের উপযুক্ত জায়গা এটা। মই কিসের ওটা? গাছের গায়ে বড় বড় পেরেক দিয়ে আটকে রাখা লম্বা মই দেখিয়ে জিজ্ঞেস করলো কিশোর। আরে, আরও আছে দেখছি। এখনই বুঝতে পারবে, গম্ভীর হয়ে গেছে হাঙ্গার। ওই মই বেয়ে ওঠো জলদি। কেন? রবিনের প্রশ্ন। আহ, কথা বাড়িও না, যা বলছি করো। আগে আগে উঠতে শুরু করলো মূসা। গলা জড়িয়ে ধরে রইল বানরটা। তার পেছনে রবিন, কিশোর, সবার শেষে হাঙ্গার। বনের ভেতরে প্রচণ্ড শব্দ হচ্ছে। ভেঙে চুরে মারিয়ে একাকার করে ফেলছে যেন গাছপালা। শোনা গেল হাতির
গুরুগম্ভীর চিৎকার হুড়মুড় করে বেরিয়ে এলো গাছের আড়াল থেকে। পথের উপরে। আরো উপরে ওঠো, চেঁচিয়ে বলল হাঙ্গার। শেষ মাথায় উঠে গেল মূসা। মইটা অনেক লম্বা। সবার নিচে থাকা হাঙ্গারের পা ও সুর বাড়িয়ে ধরতে পারবে না হাতি। সে চেষ্টা অবশ্য করলও না ওরা। বুঝতে পারলে তো এখন কেন এই মই, বলল হাঙ্গার। জন্তু জানোয়ারে বোঝাই এই বন, যখন তখন বেরিয়ে আসে পথের উপর। এখানে একটা কথা প্রচলিত আছে, গন্ডার মোষ হলে 8 ফুট, হাতি হলে 18 ফুট। তার মানে কোন জানোয়ার আসছে সেটা বুঝে নিয়ে তার নাগালের বাইরে যেতে হলে ততখানে উঠতে হবে। পার্কের মধ্যেও বুনো হয়ে আছে নাকি? মানুষের ক্ষতি করে? কিশোর জিজ্ঞেস করলো। পার্কি আর পোষ মানানোর জন্যে, নিরাপদে রাখার জন্যে। বুনোই তো থাকবে। তবে মানুষ দেখতে দেখতে গাছ হওয়া সওয়া হয়ে যায় ওগুলোর। না খোঁচালে সহজে ক্ষতি করে না। তবুও ঝুঁকি না নেওয়াই উচিত। হাতিগন্ডার মোষের মেজাজ মর্জি বোঝা মুশকিল। আর আহত হলে তো সর্বনাশ। দেখা মাত্র মারতে আসবে। এখন কি করব? জাস্ট ওয়েট, অপেক্ষা। কতক্ষণ? 5 মিনিট হতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে। আমরা তাড়াহুড়ো করলে কিছু হবে না। ওদের যখন ইচ্ছে যাবে। অপেক্ষা করার জায়গাটা সুবিধের নয়, ভাবল মূসা। মই আঁকড়ে ধরে থাকা, তার উপর কাঁধে রয়েছে এক বানর। বিন্দুমাত্র তাড়া নেই হাতিগুলোর। অলস ভঙ্গিতে ডালপাতা ভেঙে ভেঙে খাচ্ছে, চারা গাছ উপড়াচ্ছে, মাঝে মাঝে উপরে তাকিয়ে দেখছে মানুষগুলো আগের জায়গাতে আছে কিনা। অস্থির হয়ে উঠছে মিস্টার কোলোবাস। বারবার উপরে তাকাচ্ছে। মূসার মনে হলো উপরে জীবন্ত কিছু আছে। ওটাই বানরটার আকর্ষণ। সেও তাকালো। প্রথমে কিছু দেখল না। তারপর মগডালে পাতার আড়ালে মৃদু নড়াচড়া চোখে পড়ল। মুখটা দেখতে পেল আরো পরে। কপাল, কান, মাথা সব কালো। কপালের নিচটা, গাল, থুতনি সাদা। নিশ্চয় কোলোবাস। আর একটু মুখ বের করলো উপরের বানরটা। কিচির মিচির করে ডাকলো মিস্টার কোলোবাসকে ওটার কাছে যাওয়ার জন্যে। অন্যেরাও লক্ষ্য করেছে ব্যাপারটা। দেব নাকি ছেড়ে? মূসা জিজ্ঞেস করলো। দাও, হাঙ্গার বলল। কোলোবাসের জন্য ভালো জায়গা। তাছাড়া মিস ডাকছেন। মিস্টারের অনাদর হবে বলে তো মনে হয় না। মিস না মিসেস? দাঁত বের করে হাসলো মূসা। এখন তো মিসই মনে হচ্ছে। মিস্টার গেলে পরে মিসেস হবেন আর কি। বানরটাকে ভালোবেসে ফেলেছে মূসা। ছাড়তে কষ্টই হলো। তবু তার কাছে থাকার চেয়ে বনে অনেক ভালো থাকবে ভেবে মন শক্ত করলো। ওটার গায়ে হাত রেখে তারপর ডালে চাপ্পড় মেরে দেখিয়ে বলল, যা যা। লাফ দিয়ে গিয়ে ডালটায় বসলো মিস্টার কোলোবাস। ফিরে তাকালো মূসার দিকে। তাকিয়ে রইল চিন্তিত চোখে। মন স্থির করে নিয়ে ঘুরল। লাফিয়ে ধরে ফেলল উপরের আরেকটা ডাল। সে ডাল থেকে আরেক ডাল করে করে উঠে গেল উপরে। পাতার আড়াল থেকে বেরিয়ে এলো আরো কয়েকটা বানর। আশ্চর্য দক্ষতায় লুকিয়েছিল এতক্ষণ। মেহমানকে স্বাগত জানাতেই যেন সম্মিলিত কিচিরমিচির জুড়ে দিল। যাক, মিস্টার কোলোবাসকে সাদরে গ্রহণ করেছে। তবে হয়তো মিস কোলোবাসের বদান্যতায়। আরে, কেঁদে ফেলছো কেন? মূসার দিকে চেয়ে বলল হাঙ্গার। মন খারাপ করো না, আবার দেখতে পাবে ওকে। টিট পস লেকে রোজ রাতে পানি খেতে যায় কোলোবাসেরা। রওনা হয়ে গেল হাতিরা। বনের ভেতর মিলিয়ে গেল ওদের শব্দ। বই থেকে নেমে আবার টিট পসের দিকে চলল 4 জনে। গাছের ফাঁক দিয়ে চোখে পড়ল টিট পস। অদ্ভুত দৃশ্য। মনে হচ্ছে যেন শূন্যে ভেসে রয়েছে একটা বড় বাড়ি। মাটি থেকে 50 ফুট উপরে দুলছে। বাতাসে গাছের ডাল দোলে, সেই সাথে বাড়িটাও। আরো কাছে এগিয়ে দেখা গেল ওটার ভিত, ডালপালা। দরজা থেকে নেমে এসেছে বিচিত্র কাঠের সিঁড়ি। একটা রোদের দিকে মুখ করে আছে বাড়িটা। ছোট রোদ, তীরে ঘন বন।
এই বিখ্যাত জায়গাটার কথা অনেক শুনেছে তিন গোয়েন্দা। রাতের বেলা বন থেকে বেরিয়ে রোদে পানি খেতে আসে অনেক রকম জানোয়ার। আরও একটা আকর্ষণ আছে ওগুলোর, রোদের আশেপাশে লবণের গর্ত। হোটেলের ব্যালকনি থেকে রোদ আর গর্তগুলো পরিষ্কার দেখা যায়। চুপ করে থাকলে, কোনো রকম শব্দ না করলে নিচের অনেক আশ্চর্য দৃশ্য দেখা যায় ওখানে বসে। অনেক বিখ্যাত লোক রাত কাটিয়ে গেছেন ওই হোটেলে, রবিন বলল। জানি, বলল কিশোর। রানী এলিজাবেথও নাকি এসেছিলেন। তখনও তিনি রানী হননি, শাহজাদি ছিলেন। ওই হোটেলে থাকার সময়ই রাতে খবর এলো তার বাবা মারা গেছেন। সিংহাসনে বসতে হবে এবার তাকে। রাজা ফিলিপ আসেননি? মুসা প্রশ্ন করল। কয়েকবার, জবাব দিল হাঙ্গার। আফ্রিকান ওয়াইল্ড লাইফ রক্ষায় তার দান অপরিসীম। অনেক কিছু করেছেন তিনি এখানকার বুনো জানোয়ারের জন্যে। এসো উপরে উঠি। সিঁড়ির নিচে জালে ঘেরা একটা ছোট জায়গায় গিয়ে ঢুকলো ওরা। অনেকটা টেলিফোন বুথের মতো, তবে ছাদ নেই। সিঁড়ির নিচের ধাপটা 12 ফুট উপরে। অবাক হয়ে ভাবলো তিন গোয়েন্দা, ওখানে উঠবে কি করে? একটা বোতাম টিপলো হাঙ্গার। হড়হড় করে নেমে এলো সিঁড়িটা ঘেরা জায়গার ভেতরে। তাতে তিন গোয়েন্দাকে তুলে দিয়ে হাঙ্গারও উঠল। আর একটা বোতাম টিপতেই স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠতে লাগলো সিঁড়ি। বন্দর ছাড়ার আগে জাহাজের সিঁড়ি যেভাবে টেনে তুলে নেওয়া হয় তেমন অনেকটা তেমনিভাবে। এই ব্যবস্থা কেন? জানতে চাইল রবিন। জানোয়ারের ভয়ে? হ্যাঁ, হাঙ্গার বলল। বড় জানোয়ার এসে ভেঙে ফেলতে পারে, কিংবা উপরে উঠে গিয়ে মহা অনর্থ ঘটাতে পারে চিতাবাঘ। সেজন্যেই ওগুলোর নাগালের বাইরে তুলে রাখা হয় সিঁড়ি, দুর্গের ড্রব্রিজের মতো। বিড়বিড় করল কিশোর। গাছের মাথার সুরক্ষিত দুর্গের দোরগোড়ায় পৌঁছলো ওরা। ভেতরে ঢুকে ম্যানেজারের সঙ্গে তিন গোয়েন্দার পরিচয় করিয়ে দিল হাঙ্গার। হোটেল হিসেবে খুবই ছোট, ট্রিট পস, মাত্র 12 জন মেম্বারের জায়গা হয়, কিন্তু গাছের মাথার বাড়ি হিসেবে আবার অনেক বড়। ডাল দুললেই বাড়ি দোলে। এমনকি কোনো লোক যদি জোরে হাঁটে কিংবা আস্তেও লাফ দেয়, কেঁপে ওঠে গোটা বাড়ি। ছেলেদের ঘরের বাইরে একটা ব্যালকনি, ওখানে বসে রোদের একপাশ স্পষ্ট দেখা যায়। টিরিপসের ছাতে যাওয়ার সিঁড়িও আছে, ওখান থেকে নিচে চারপাশেই নজর চলে।